গুড মর্নিং প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা 18 থেকে 20 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। মাঝে অনেকগুলো গ্যাপ হয়ে গেছে, আমি একটু ছিলাম না, বিশেষ কাজে একটু বাইরে ছিলাম। চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে পুরোটা কভার করে দেওয়ার। আজকে আমি 18 থেকে 20 ফেব্রুয়ারি বেশ অনেকগুলো প্রশ্ন আজকে রয়েছে। আহ, সবকটাকে একসঙ্গে একটা ভিডিওতে করলাম না, কারণ তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তাই জন্য পার্টে পার্টে আমি 2 দিন 3 দিন করে করে একটা করে ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই গ্রেভ হক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? এটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। অর্থাৎ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেন গ্রেভ হক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কিনেছে। কার কাছ থেকে কিনেছে? ইউকের কাছ থেকে কিনেছে। এটা ইউকে দ্বারা বিকশিত হয়েছে এবং এটা স্বল্প পরিসরে বিশেষ করে দ্রুত গতিশীল বায়ুবাহিত বস্তুকে লক্ষ্য করতে পারে। তাহলে মনে রাখবে, গ্রেভ হক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল ডেভেলপ করেছে ইউকে, কে নিয়েছে? ইউক্রেন নিয়েছে নিজের প্রতিরক্ষার জন্য। ইন হুইচ স্টেট কাটার্নি ঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড? কোথায় এটা? হুম, কোথায় এটা আছে? এটা আছে উত্তরপ্রদেশে, ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত। এই কাটারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য, যা 45 থেকে 50 বছর বয়সী একটি পুরুষ হাতির মৃতদেহ পাওয়া গেছে, যার জন্য এটা নিউজে এসেছিল। আর আমরা জানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলো বা ন্যাশনাল পার্ক বলো, টাইগার রিজার্ভ বলো, এগুলো নিউজে আসলে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর পরিপ্রেক্ষিতে অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায় এবং পরীক্ষা সেগুলো আসে যে এটা কোন রাজ্যে অবস্থিত। তো এরকম ধরনের প্রশ্ন আসে। তাহলে কাটারনিয়া ঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় আছে? উত্তরপ্রদেশে। মিজলস, এই ডিজিজটা যেটা রিসেন্টলি নিউজে এসেছিল, এটা কার দ্বারা বাহিত রোগ? অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া। এটি হচ্ছে ভাইরাস বাহিত রোগ, মিজলস। এটি অত্যন্ত সংক্রামক ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে টেক্সাসে কম টিকা দেওয়ার হার এবং আন্তর্জাতিক ভ্রমণের কারণে পুনরুত্থিত হয়েছে। এটা আমরা জানি সায়েন্সের দিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। সায়েন্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। মিজলস, এটা আমরা জানি রোগ, বা রোগ থেকে, ডিজিজ থেকে প্রশ্ন আসে। রোগের নাম দিয়ে দেয় সেটা ভাইরাস জাতীয় রোগ বা প্রোটোজোয়া বা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া রোগ থাকে। মশা বাহিত রোগও যেমন থাকে অনেকগুলো। তাহলে মিজলস হচ্ছে ভাইরাস বাহিত রোগ। আচ্ছা, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে অ্যানুয়ালি? কোন দিনকে আমরা গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে হিসেবে পালন করে থাকি? তা হচ্ছে পর্যটন খাতের স্থিতিস্থাপকতা ও অভিযোজন যোগ্যতা তুলে ধরার জন্য প্রতি বছর 17 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পর্যটন খাতে স্থিতিস্থাপকতা দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন, একটা বলে রাখি, তোমাদের জন্য আমি বলে দিচ্ছি। 25th অফ জানুয়ারি আমরা পালন করে থাকি কি? ট্যুরিজম ডে, গ্লোবাল ট্যুরিজম ডে। এবং 17ই জানুয়ারি, যেটা 17ই ফেব্রুয়ারি যেটা বলছে, 17ই ফেব্রুয়ারি হচ্ছে গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে। এটা মনে রাখবে। শুধু ট্যুরিজম ডে বললে কবে হবে? 25th অফ জানুয়ারি। তার সঙ্গে সেই দিনটা আমরা আবার ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করে থাকি, কারণ সেই দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ব্রিক্স সামিট 2025? কোন দেশ হোস্ট করবে এবারে ব্রিক্স সামিট 2025? হোস্ট করবে ব্রাজিল। 6 থেকে 7 জুলাই ব্রাজিল 2025 তারিখে রিও ডি জেনেরোতে ব্রিক্স এর শীর্ষ সম্মেলন আয়োজন করবে। 2025-এ চেয়ার হিসেবে ব্রাজিলের লক্ষ্য বৈশ্বিক শাসন সংস্কার এবং গ্লোবাল সাউথ দেশগুলির মধ্যে শক্তিশালী সহযোগিতার দিকে মনোনিবেশ করা। ব্রিক্স 2009 সালে এটা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জানি রিসেন্ট যে দেশ ইন্দোনেশিয়া ব্রিক্সের 10তম দেশ হিসেবে যোগদান করেছে। এটা প্রশ্নে আসে, মাথায় রাখবে। জানুয়ারিতেই যোগদান করেছে ইন্দোনেশিয়া। যার ক্যাপিটাল কি? জাকার্তা। ইন্দোনেশিয়ার কারেন্সির নাম আমাকে কমেন্ট জানাবে। পরীক্ষা পে চর্চা 2025 অ্যান ইন্টারেক্টিভ ইনিশিয়েটিভ বাই, এই পরীক্ষা পে চর্চা 2025, এই ইনিশিয়েটিভটা কার দ্বারা হয়েছে? এটা হচ্ছে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পরীক্ষা পে চর্চা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এর একটি ইন্টারঅ্যাক্টিভ উদ্যোগ বা ইনিশিয়েটিভ শিক্ষার্থীকে একাডেমিক এবং জীবনের চ্যালেঞ্জের বিষয়ে গাইড করে চলেছে। 7ম পর্বে আইকনিক স্পোর্টস পার্সন এম.সি. মেরিকম, অবনী লেখরা, সুহাস ইয়াথিরাজকে এখানে দেখানো হয়েছে। তারা যারা খেলাধুলাকে লক্ষ্য করে নির্ধারণ করে তাদের স্থিতিস্থাপকতা, স্ট্রেস ম্যানেজমেন্ট, জীবন এবং জীবনের পাঠ নিয়ে আলোচনা করেছেন। এই অধিবেশন চলমান সিরিজের একটি অংশ। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং সাফল্যের জন্য
একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণ করতে উৎসাহিত করে? আচ্ছা, ইন্ডিয়ার ফার্স্ট জিসিসি পলিসি আনভেইলস বাই হুইচ স্টেট? কোন রাজ্যের দ্বারা জিসিসি পলিসি ইন্ডিয়ার প্রথম এটা আনভেইল হচ্ছে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের। মধ্যপ্রদেশ প্রথম ডেডিকেটেড গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার অর্থাৎ জিসিসি পলিসি 2025 প্রবর্তন করেছে। ভারতীয় অর্থনৈতিক ল্যান্ডস্কেপে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো বৈশ্বিক উদ্ভাবন এবং সহযোগিতার জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করে বহুজাতিক কর্পোরেশনগুলিকে আকৃষ্ট করা, বিশেষ করে ইন্দোর, জাবাল এবং ভোপালের মতো টায়ার টু শহরে। ব্যবসা বান্ধব পরিবেশ, আর্থিক প্রণোদনা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রদানের মাধ্যমে রাষ্ট্র নিজেকে জিসিসি এর জন্য একটি পছন্দের গন্তব্য হিসেবে অবস্থান করার পরিকল্পনা করেছে। পরবর্তী প্রশ্ন, এইট এমসিএ বার্জ বার্জ LSAM 11 লঞ্চ বাই হুইচ কান্ট্রি? এটা লঞ্চ হয়েছে ইন্ডিয়ার দ্বারা। 14 ফেব্রুয়ারি 2025-এ ভারতীয় নৌবাহিনী তার অষ্টম মিসাইল কাম অ্যামুনিশন এমসিএ বার্জ LSAM-11 চালু করেছে এবং এটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। আচ্ছা, আমরা ইন্ডিয়ান নেভির মোটো কি? ইন্ডিয়ান নেভির মোটো হচ্ছে সাম নো ভারুনা। মনে রাখবে 2024-এ ইন্ডিয়ান এয়ার ফোর্স এর মোটো পরীক্ষায় এসেছিল। আই থিঙ্ক যদি ভুল না করি এটা মিসলিনিয়াস এসেছিল, ফ্ল্যাগশিপে আসেনি, মিসলিনিয়াস এসেছিল। তো সেদিক থেকে ইন্ডিয়ান নেভি মনোটাও জেনে রাখবে, সামনো ভারুনা। আর ইন্ডিয়ান এয়ার ফোর্স এর অপশনটা কি ছিল? উত্তরটা হবে ওই টাচ দ্য গ্লোরি উইথ স্কাই, এরকম কি ওটা ছিল, ঠিক এই মুহূর্তে মনে আসছে না। টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, এটাই হবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে ইন্ডিয়ান নেভি বললাম, ইন্ডিয়ান এয়ার ফোর্স বললাম, ইন্ডিয়ান আর্মির মোটো কি সেটা কমেন্টে জানাবে। জি সফল স্কিম লঞ্চেস বাই হুইচ স্টেট? এটা লঞ্চ হয়েছে গুজরাটের দ্বারা। গুজরাট সরকার সিএম ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে, বিশেষ করে মহিলাদের এবং অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতাকে উন্নীত করার জন্য জি সফল অর্থাৎ গুজরাট স্কিম ফর অন্ত্যোদয়া ফ্যামিলি ফর অগমেন্টিং লাইভলিহুডস চালু করেছে। গুজরাট লাইভলিহুড প্রমোশন কোম্পানি লিমিটেড দ্বারা বাস্তবায়িত এই স্কিমটি 5 বছরে 10টি জেলার 25টি তালুকে 50,000 অন্তর্দয় অন্ন যোজনা কার্ডধারী পরিবারকে লক্ষ্য করে। মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এখানে পরিবার প্রতি 80,000 অনুদান, দক্ষতা প্রশিক্ষণ, আর্থিক অন্তর্ভুক্তি, ফিল্ড কোচের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা। অর্থাৎ মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা এবং তাদেরকে ক্ষমতাবান করতে এটা মেইন কাজ করবে। জি সফল, জি থেকে মনে রাখবে গুজরাটে হয়েছে এটা। হু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। শ্রী জ্ঞানেশ কুমার 19 ফেব্রুয়ারি 2025 ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার মেয়াদ হচ্ছে 2029 পর্যন্ত, 26শে জানুয়ারি। আরেকজন রয়েছে বিবেক যোশী, আমি এখানে হাইলাইট করে দিয়েছি, তিনি নিযুক্ত হয়েছেন 19 ফেব্রুয়ারি অ্যাজ আ ইলেকশন কমিশনার। জ্ঞানেশ কুমার হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, বিবেক যোশী হচ্ছে ইলেকশন কমিশনার। এছাড়াও আরেকজন যে থাকে, মানে আমরা জানি একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, তার সঙ্গে 2জন তার সহকারী ইলেকশন কমিশনার থাকে। তার মধ্যে একজন নিয়োগ হচ্ছে বিবেক যোশী, আর একজন আগে ছিলেন, তিনি হচ্ছে সুখবীর সিং সান্ধু। আমরা জানি ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে? সুকুমার সেন। এবং এই ইলেকশন কমিশন স্থাপিত হয়েছিল 1950 25 জানুয়ারি। কিছুক্ষণ আগে যেটা বললাম 25 জানুয়ারি, আমরা এই জন্য ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করে থাকি। Which country will host the inaugural Olympic e-sport game 2027? কোন দেশ এই ইনঅগ্রাল অলিম্পিক ই-স্পোর্ট গেম 2027 হোস্ট করছে? তাই হোস্ট করছে সৌদি আরব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি নিশ্চিত করেছে যে অলিম্পিক ই-স্পোর্টস গেমের প্রথম সংস্করণ 2027 সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে। এটিও ঘোষণা করা হয়েছিল যে এই বছর অলিম্পিক স্পোর্টস গেমসের রোড শুরু হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ওয়াজ রিসেন্টলি অনার্ড উইথ ইউকে নাইটহুড? ইউনাইটেড কিংডম নাইটহুড দ্বারা সম্মানিত হয়েছেন কে? তিনি হচ্ছেন এন চন্দ্রশেখর। সাহিত্যে অবদানের জন্য ইউকের রাজা জর্জ 5 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিলেন।
এবং 1919 সালে ঠাকুর সেই ভাইসরয় লর্ড চেমসফোর্ডের কাছে এই চিঠিতে নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিল। ঠিক আছে। আর এই বর্তমানে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন যুক্তরাজ্যের সম্মানসূচক নাইট উপাধিতে ভূষিত হয়েছেন। Javelin anti-tank guided missile has been developed by which country? এই জ্যাভলিনের মতো এটা, জ্যাভলিন হাত দিয়ে ছুটতে হয়, এটাকে ঘাড়ে রেখে ছোড়ে, তাই জন্য নামটা দিয়েছে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটা ডেভেলপ করেছে কোন দেশ? তা হবে ইউএস, ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা প্রয়োজনের জন্য জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র সংগ্রহ এবং সহ-উৎপাদনের পরিকল্পনা করেছে। জ্যাভলিন একটি ম্যান-পোর্টেবল ফায়ার অ্যান্ড ফরগেট ক্ষেপণাস্ত্র যা ভারী সাঁজোয়াগ যান ধ্বংস করতে ডিজাইন করা হয়েছে। এটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি রিথিয়ন এবং লকহিড মার্টিন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পিএম আশা স্কিম? পিএম আশা অর্থাৎ প্রধানমন্ত্রী अन्नदाता आय সংরক্ষণ অভিযান। আচ্ছা, তার প্রাইমারি মানে প্রাথমিক লক্ষ্য বা অবজেক্টিভ কি? তা হচ্ছে অপশন ডি হবে। অনেকগুলো মিস্টেক হয়েছে। অপশন ডি অর্থাৎ টু এনশিওর দ্য রেমুনারেটিভ প্রাইসেস ফর ফার্মার্স প্রডিউস, অর্থাৎ কেন্দ্র 15তম অর্থ কমিশন চক্রের অধীনে 2025-26 পর্যন্ত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে এবং এই প্রকল্পটি কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করে এবং প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল করে। প্রাইস সাপোর্ট স্কিম পিএসএস এর অধীনে সরকার কেন্দ্রীয় নোডাল এজেন্সির মাধ্যমে ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি দ্বারা ডাল, তৈলবীজ এবং কোপড়া সংগ্রহ করবে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে 2024-25 সালের জন্য তুর, উর্দ এবং মসুর ডালের উপর 100% সংগ্রহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তার এর মেইন অবজেক্টিভটা মনে রাখবে, অর্থাৎ প্রাইমারি অবজেক্টিভ এনশিওর দ্য রেমুনারেটিভ প্রাইসেস ফর ফার্মার প্রডিউস, অর্থাৎ ফার্মার যে সমস্ত জিনিসপত্রগুলো প্রডিউস করছে তাদের জন্য একটা রেমুনারেশন দেওয়া হবে। আচ্ছা, একটা টাইগার রিজার্ভ যেটা রিসেন্টলি নিউজে এসছে, যার নাম হচ্ছে পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ রিসেন্টলি নিউজে এসছে। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কেরালাতে অবস্থিত। পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ বন বিভাগের একটি প্রাণী জরিপে একটি 15টি নতুন প্রজাতি রেকর্ড করা হয়েছে এখানে, এবং রিজার্ভটি কেরালার পাল্লাকাদ এবং ত্রিশূর জেলায় অবস্থিত। তাহলে জাস্ট এটুকুই মনে রাখবে, এই পারাম্বিকুলাম টাইগার রিজার্ভটা কোথায় আছে? কেরালাতে আছে। হুইচ স্টেট মেজর ফেস্টিভ্যাল অফ মিসিং ট্রাইব রিসেন্টলি ইন দ্য নিউজ? কোন রাজ্যের এই যে একটা মেজর ফেস্টিভ্যাল ছিল মিসিং ট্রাইবের, তার রিসেন্টলি নিউজে এসেছিল? সরি, স্টেট কেন বললাম? এখানে জিজ্ঞাসা করেছে যে মেজর ফেস্টিভ্যালটার নামটা কি, হুইচ ইজ দ্য মেজর ফেস্টিভ্যাল অফ মিসিং ট্রাইব। আচ্ছা, মিসিং ট্রাইবের মেজর ফেস্টিভ্যালের নামটা কি, যেটা নিউজ এসেছিল? এটা হচ্ছে আলি আই লিগাং। নিখোঁজ মানে ওই মিসিং ট্রাইব বলে, এটা নিখোঁজ উপাধি বলেছে। আসামে, এটা আসামে হয়েছে। আসামের বৃহত্তম আদিবাসী সম্প্রদায়গুলির মধ্যে একটি সম্প্রতি আলি আই লিগাং এই উৎসব উদযাপন করেছে এবং নিখোঁজ ব্যক্তিরা তারই জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং এটি তিব্বত বর্মন ভাষায় কথা বলে এবং তারা ভারতের আসাম, অরুণাচল প্রদেশের কিছু অংশে এবং চীনের তিব্বতে বসবাস করছে এবং তাদেরই এই মেজর ফেস্টিভ্যাল হয়েছে, তা হলো আলি আই লিগাং। who has been shown as the new chief minister of union territory of দিল্লি, অর্থাৎ দিল্লির নতুন চিফ মিনিস্টার নাম কি? তিনি হচ্ছেন রেখা গুপ্তা। রিসেন্টলি দেখলাম দিল্লিতে বিজেপি তার ভোট জিতলো এবং সেখানেই এই রেখা গুপ্তা অর্থাৎ লিখেছে যে রামলীলা ময়দানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার পদ এবং গোপনীয়তা শপথ পড়ান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন রেখা গুপ্তা। তোমরা আমাকে কমেন্ট করা জানাবে দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি। রিসেন্টলি একটা নিউজে একটা ফেস্টিভ্যাল এসেছিল, ঝুমুরের বিনোদিনী ফেস্টিভ্যাল। অনেক বড় একটা ফেস্টিভ্যাল যেখানে প্রধানমন্ত্রী গেছিলেন। প্রায় 10,000-এর উপরে লোকজন জমায়েত হয়েছিল সেখানে। এটা হয়েছে কোথায়? আসামে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শনিবার রিসেন্টলি গৌহাটিতে সুরুজায় স্টেডিয়ামে ঝুমুরের বিনোদিনী অনুষ্ঠানটি আগে একটি জমকালো রোড শো করেছেন এবং তিনি সেখানে রাজ্যের চা উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে আসাম সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তোমরা এই ঝুমুর বিনোদনটি কি? এটা হচ্ছে একটি ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যকে উৎসর্গ করছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে হচ্ছে এবং আসামের চা বাগানে গভীরভাবে পতিত একটি লোকশিল্প, আদিবাসী এবং চা উপজাতি সম্প্রদায়ের দ্বারা পরিবেশিত নৃত্য অন্তর্ভুক্তি, ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের প্রতীক, যা একটি অঞ্চলে বৈচিত্র্যময় ঐতিহ্যকে প্রতিফলিত করে। তোমরা আমাকে বলবে যে আসামের চিফ মিনিস্টার যেটা মেইনলি অর্গানাইজ করেছে অনুষ্ঠানটা, তার নাম কি? হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি জয়েন ওপেক প্লাস? কোন দেশ জয়েন করেছে হচ্ছে ব্রাজিল। সম্প্রতি ব্রাজিল ওপেক প্লাস জোটে যোগদান করেছে, যা 22টি তেল রপ্তানিকারক দেশ নিয়ে গঠিত এবং যারা নিয়মিতভাবে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতার জন্য অপরিশোধিত তেল উৎপাদনের মাত্রা নির্ধারণের জন্য বৈঠক করছে। এই দেশগুলি বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য অপরিশোধিত তেলের উৎপাদনে সামঞ্জস্য করতে একটি কাজ করছে। হু হ্যাজ বিন appointed as the Deputy Secretary in the Department of Expenditure? ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন এক্সপেন্ডিচার ডিপার্টমেন্টে। তিনি কে? তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শ্রীকান্থন। বারবার ভুল হচ্ছে কেন আজকে রে, অনেকগুলো ভুল হয়ে গেছে। মৃত্যুঞ্জয় শ্রীকান্থন। ওই দেখছিস পরপর স্লাইড গুলো বানাই তো, সেটাই থেকে গেছে। হুম। মৃত্যুঞ্জয় শ্রীকান্তন সম্প্রতি ব্যয় বিভাগে উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। Which state has become the first in India to have a translation system in the Legislative Assembly? লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ট্রান্সলেশন সিস্টেম দেখা গেছে ইন্ডিয়ার প্রথম স্টেট, সেটা কোনটা? ইউপি, উত্তরপ্রদেশ। অনুবাদক সুবিধা সহ উত্তরপ্রদেশ বিধানসভা দেশের মধ্যে প্রথম হলো। প্রস্তাবটি রুলিং কমিটি পর্যালোচনা করে অনুমোদনের পর বাস্তবায়ন করবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবাদি ব্রজ, ভোজপুরি, বুন্দেলখণ্ড এবং ইংরেজিতে অনুবাদের মহড়া তদারকি করেছেন। Where was the India's first open-air art wall museum inaugurated? কোথায় ইন্ডিয়ার প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম ইনগ্রেট হলো? এটা হবে নিউ দিল্লিতে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নতুন দিল্লির মৌসুম ভবনে ভারতের প্রথম ওপেন এয়ার আর্ট ওয়াল মিউজিয়াম উদ্বোধন করেছেন। জাদুঘরটি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের 150 বছরের যাত্রাকে চিহ্নিত করছে এবং দিল্লি স্ট্রিট আর্টের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি আইএমডির লোধি রোড সদর দফতরকে একটি ভিজুয়াল বর্ণনায় রূপান্তরিত করে। শিল্পকর্মটি ভারতের আবহাওয়া সংক্রান্ত অগ্রগতি এবং সমাজে আবহাওয়া বিজ্ঞানের ভূমিকা প্রদর্শন করবে। হুইচ সিটি ইজ হোস্ট অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স 2025? কোথায় এটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স? এটা হচ্ছে আজমিরে। আজমিরের প্রথম সর্বভারতীয় ট্রান্সজেন্ডার কনফারেন্স আয়োজন করছে এবং 10 দিনের ট্রান্সজেন্ডার কনফারেন্স সম্মেলন। ইভেন্টটি 17 ফেব্রুয়ারি 2025 তারিখে খিচড়ি তুলাই আচারের মাধ্যমে শুরু হয়েছিল এবং এটির লক্ষ্য ভারত জুড়ে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সমস্যাগুলি সমাধান করা। গদিপতি শালনী নায়কের পরামর্শদাতা অনিতা বইয়ের স্মরণে এটির আয়োজন। বিভিন্ন রাজ্য থেকে 2000-এরও বেশি ট্রান্সজেন্ডার এখানে অংশ নিয়েছেন। Which naval vessel is used for Navika Sagar Parikrama 2? এটা হবে INS ভি তারিণী।
আইএনএসভি তরিণী পোর্ট স্ট্যানলিতে 18 ফেব্রুয়ারি 2025-এ পৌঁছেছে এবং নাভিকা সাগর পরিক্রমা 2 এর তৃতীয় পর্ব শেষ করেছে। এই অভিযানটি লিঙ্গ ক্ষমতায়নের একটি সামুদ্রিক শ্রেষ্ঠত্বের প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রতিশ্রুতিকে তুলে ধরছে। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুটাই রয়েছে। আমি আবার চেষ্টা করছি বাকি 21 থেকে 23-24 পর্যন্ত পুরোটা এরকম 20-22টা ভিডিওটা কোশ্চেন অ্যাড করে আর একটা ভিডিও তৈরি করার। সঙ্গে থেকো, লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পরবর্তী নিউজগুলো আনার জন্য। আর আজকে শেষ হয়ে যাওয়ার পর আমি এই পুরোটা অর্থাৎ পুরো মাসের একটা যে ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্স এর সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। জানুয়ারি অলরেডি বলে দিয়েছি, জানুয়ারিটা দেখবে, একটা প্লে লিস্ট করা রয়েছে। জানুয়ারি পুরো মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতেই করা আছে ম্যারাথন হিসেবে। আর ফেব্রুয়ারিটা আমি করে দেবো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।